হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইস এডুকেশন। আজকে আমরা আলোচনা করব 5000 জিকে সিরিজের ক্লাস নম্বর 5 নিয়ে। তো এখানে আমরা প্রতিদিন 20টা করে কোশ্চিন আলোচনা করছি এবং 20টা কোশ্চিনের সঙ্গে আমরা প্রতিটি কোশ্চিনের সঙ্গেই আমরা তার ডিটেলস আর যত রকম কোশ্চিন হতে পারে সবগুলাই আমরা আলোচনা করছি। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আগের 4টে ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই ক্লাসটি দেখে নিও। তো চলো শুরু করা যাক ক্লাসটি। ফার্স্ট কোশ্চিন আমাদের কি দেখো, 81 নম্বর কোশ্চিন কি বলছে, বিবর্তনের বর্তমান ধারণায় বিবর্তনের একক কি? বিবর্তনের বর্তমান ধারণায় বিবর্তনের একক কি? অপশন দেখো, ব্যক্তি, পরিবার, জনসংখ্যা, প্রজাতি। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি, জনসংখ্যা হচ্ছে বিবর্তনের বর্তমান ধারণায় বিবর্তনের একক আমরা বলতে পারি জনসংখ্যাকে। এখানে আমরা মনে রাখবো যে বিবর্তনটা কি। বিবর্তন হলো কি এমন এক প্রকার প্রক্রিয়া যা জীবের গাঠনিক এবং চারিত্রিক অর্থাৎ গঠনগত এবং চারিত্রিকগত যে বৈশিষ্ট্য সেগুলোর কি হয় ক্রমে পরিবর্তন হয়, এটাকে আমরা বিবর্তন বলি। এই বিবর্তন থেকে আরেকটা যে ইম্পর্টেন্ট কোশ্চিন হয় সেটা কি, বিবর্তনবাদের প্রবক্তার নাম কি? তো বিবর্তনবাদের প্রবক্তার নাম হচ্ছে ডারউইন। এটাও আমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চিনে আমরা চলে যাব, 82 নম্বর কোশ্চিন, ওয়াটার গ্যাস কোনটির মিশ্রণ? মানে ওয়াটার গ্যাস কোন কোন গ্যাসের মিশ্রণে তৈরি হয়? তো এখানে আমাদের দেখো সঠিক অ্যান্সার হবে অপশন এ, কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন। কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ হচ্ছে ওয়াটার গ্যাস। কার্বন মনোঅক্সাইডের সংকেত হচ্ছে CO এবং হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2। তো এই কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেনের যদি মেশানো হয় তাহলে যে গ্যাসটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাসকে আমরা ব্যবহার করি জ্বালানি রূপে। নেক্সট কোশ্চিন দেখো আমাদের 83 নম্বর কোশ্চিন, অক্সিজেন গ্যাস কে আবিষ্কার করেন? অক্সিজেন গ্যাস, অক্সিজেনের সংকেত কি O2। এই অক্সিজেন গ্যাস কে আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন এ, বিজ্ঞানী প্রিস্টলি আবিষ্কার করেন হচ্ছে অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাসের থেকে আমাদের ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো কি, পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক সংখ্যা, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত সেটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়। মনে রাখবে এটা হচ্ছে 8। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। বায়ুমণ্ডলে কতটা অক্সিজেন রয়েছে? 20.6% অক্সিজেন রয়েছে বায়ুমণ্ডলে। এবং আমাদের যে পর্যায় সারণী রয়েছে সেই পর্যায় সারণীর 16তম গ্রুপে কিন্তু অক্সিজেন গ্যাস রয়েছে। তাহলে আমাদের এখান থেকে প্রতিটা পয়েন্ট থেকে কিন্তু কোশ্চিন হতে পারে যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, তখন অ্যান্সার হবে 8। বায়ুমণ্ডলে কতটা অক্সিজেন রয়েছে? 20.6% অক্সিজেন রয়েছে। পর্যায় সারণীতে কত নম্বর গ্রুপে অক্সিজেন রয়েছে? 16তম গ্রুপে রয়েছে। এবং কোন ব্লকে রয়েছে পর্যায় সারণীতে? পি ব্লকে রয়েছে অক্সিজেন গ্যাস। এই অক্সিজেনের কাজ কি? অক্সিজেনের মুখ্য যে কাজটা সেটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী শ্বাসকার্যে সাহায্য করে। অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী যখন শ্বাসকার্য বা শোষণ সম্পন্ন করে তখন তাকে মেন যে গ্যাসটা গ্রহণ করে সেটাই হচ্ছে অক্সিজেন। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি সরীসৃপ প্রজাতির মধ্যে পড়ে? নিচে কিছু উদাহরণ দেওয়া আছে, এদের মধ্যে কোনটি সরীসৃপ প্রজাতির মধ্যে পড়ে? কি কি রয়েছে দেখো, সেলামন্ডার, কচ্ছপ, নিউট, হাঙর। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে সরীসৃপের মধ্যে পড়ে হচ্ছে অপশন বি, কচ্ছপ হচ্ছে সরীসৃপের মধ্যে পড়ে। সরীসৃপের কিছু বৈশিষ্ট্য আমরা এখানে মনে রাখবো, যে সরীসৃপ 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে সরীসৃপরা ঠান্ডা রক্তের প্রাণী। এর উদাহরণ হচ্ছে কচ্ছপ, সাপ, গিরগিটে, টিকটিকে। সরীসৃপ কথার অর্থ হচ্ছে বুকের ওপর ভর দিয়ে যারা চলাফেরা করে তাদেরকে সরীসৃপ বলা হয়। এই প্রতিটা পয়েন্টই আমরা মনে রাখবো। তো আমাদের সরীসৃপের উদাহরণগুলাই মেন ইম্পর্টেন্ট। কী কী রয়েছে? কচ্ছপ, সাপ, গিরগিটি, টিকটিকি, এগুলো হচ্ছে সব সরীসৃপের মধ্যেই পড়ে। নেক্সট কোশ্চেন, 85 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অটোট্রফ নয়? অটোট্রফ নয়। তো প্রথমে আমরা দুটো জিনিস সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট করে নেবো, একটা হচ্ছে অটোট্রফ আর একটা হচ্ছে হেটেরোট্রফ। অটোট্রফ কি? যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদের বলা হয় অটোট্রফ। আর হেটেরোট্রফ কি? যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এখানে দেখো অপশনগুলোর মধ্যে কোনটা অটোট্রফ নয়? অটোট্রফ নয় মানে যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি, ছত্রাক হচ্ছে অটোট্রফ নয়। এটা কি? তাহলে ছত্রাক হচ্ছে একটা হেটেরোট্রফ। আর অটোট্রফের উদাহরণ যদি আমরা বলি তাহলে কি কি পড়বে, যেমন ধরো সবুজ উদ্ভিদ পড়বে, ঠিক আছে, তারপর তোমার ফার্ন পড়বে, সবুজ ঘাস পড়বে, মানে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তারা হচ্ছে অটোট্রফ। নেক্সট কোশ্চেন দেখো, শুষ্ক বরফ কি দিয়ে তৈরি?
শুষ্ক বরফ, আমরা যেটাকে শুষ্ক বরফ বলি, সেটা কি দিয়ে তৈরি? তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন ডি, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের কঠিন যে রূপ, সেটাকেই আমরা শুষ্ক বরফ বলি। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার অপশন ডি। এটা মেনলি ব্যবহার করা হয় হচ্ছে কোনো একটা বস্তুকে ঠান্ডা রাখার জন্য, যেমন হিমায়িত খাবার, যেমন ধরো আইসক্রিম তৈরি, কুলফি তৈরি, ঘরকে ঠান্ডা রাখার জন্য আমরা এই শুষ্ক কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করি। নেক্সট কোয়েশ্চেন 787। একজন মানুষ যখন ড্যাশ অবস্থায় থাকে, সে তখন পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়। মানে একজন মানুষ কোন অবস্থানে থাকলে পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেবে? তো এখানে দেখো অপশন দেখো, দাঁড়ানো, বসা, দৌড়ানো, মাটিতে শুয়ে থাকা। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মাটিতে শুয়ে থাকা। যখন সে মাটিতে শুয়ে থাকবে, তখন সে পৃথিবীর ওপর সবচেয়ে কম চাপ দেবে। ঠিক আছে? কারণ দেখো, চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপ এবং ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কি? চাপ এবং ক্ষেত্রফলের মধ্যে ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ ক্ষেত্রফল যত বাড়বে তত চাপ কমে যাবে। তাহলে আমাদের এখানে হচ্ছে কি, যখন সে মাটিতে শুয়ে থাকবে তখন সে পৃথিবীতে সবচেয়ে কম চাপ দেবে। তাহলে যদি আমরা বলি যে কোন সময় সে সবচেয়ে বেশি চাপ দেবে পৃথিবীর ওপরে, তো সঠিক অ্যান্সার হবে সে যখন মাটির ওপর দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে? এটাও তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এক্স এক্স রশ্মি হলো, এক্স রশ্মিটা কি? এক্স রশ্মিটা কি? তো এক্স রশ্মি দেখো অপশন দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, ওপরের কোনোটি নয়, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি, স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। এক্স রশ্মিটা কি? স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। এটা হচ্ছে এক্স রশ্মির ধর্ম। এই এক্স রশ্মি থেকে আর কি কি কোশ্চেন হতে পারে? ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, এক্স রশ্মি কে আবিষ্কার করে? তো এক্স রশ্মি আবিষ্কার করে হচ্ছে বিজ্ঞানী রন্টজেন। এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা কত? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10⁻⁸ থেকে 10⁻12। ঠিক আছে? আর এক্স রশ্মির সাহায্যে আমরা কি করি? যেমন ধরো কোথাও হাড় ভেঙে গেছে আমাদের শরীরের মধ্যে, বা দাঁতের মধ্যে কোনো জায়গায় গর্ত হয়ে গেছে, দেহের অভ্যন্তরের কোনো বস্তু, বাইরে থেকে কোনো বস্তু চলে গেছে, তার ছবি তৈরি করার জন্য আমাদের এক্স রশ্মি কাজে লাগে। নেক্সট কোশ্চেন দেখো 89। একটি লাল গোলাপ যখন সবুজ আলোতে দেখা হয়, কোন বর্ণ দেখাবে? একটা লাল গোলাপ আছে, তাকে যদি আমরা সবুজ আলোতে দেখি তাহলে কোন বর্ণের দেখাবে? সঠিক অ্যান্সার দেখো, অপশনে রয়েছে লাল রঙের দেখাবে, সবুজ রঙের দেখাবে, সাদা রঙের দেখাবে, কালো রঙের দেখাবে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে কালো রঙের দেখাবে। একটা লাল গোলাপকে সবুজ আলোতে দেখলে কালো বর্ণ দেখাবে। একটি লাল গোলাপ তার পৃষ্ঠতল থেকে লাল আলোয় প্রতিফলন করতে পারে, তাই লাল রং করে তোলে। কিন্তু সবুজ আলো পড়লে তা কি করে? যদি সবুজ আলো পড়ে লাল গোলাপের ওপর, তাহলে কী হয়? সেটাকে শোষণ করে নেয়, কোনো রকম আলো প্রতিফলিত হয় না, তার জন্য আমরা সেটাকে কালো দেখি। ঠিক আছে? তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন 90 নম্বর কোশ্চেন, ভূগর্ভস্থ রেলপথে নিচের কোন গ্যাসটি ব্যবহার করা হয় বায়ুকে বিশুদ্ধ করতে? অর্থাৎ আমাদের যে মেট্রো রয়েছে, মেট্রো রেল, তার ভেতরে যে বায়ুটা থাকে, সেই বায়ুটাকে বিশুদ্ধ অর্থাৎ শুদ্ধ করার জন্য কোন গ্যাসকে ব্যবহার করা হয়? অপশন দেখো, ওজোন, হাইড্রোজেন পারঅক্সাইড, অক্সিজেন, ওপরের কোনোটি নয়। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি, হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইডকে আমরা ব্যবহার করি হচ্ছে মেট্রো রেলে বা ভূগর্ভস্থ রেলপথে দূষিত গ্যাসকে শুদ্ধ করতে। এই হাইড্রোজেন পারঅক্সাইডের সংকেতটা হচ্ছে H2O2। এটি হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের সংকেত। এছাড়াও তোমরা ওজনের সংকেত জানো O3, অক্সিজেনের সংকেত তো জানো O2। ঠিক আছে? প্রতিটা পয়েন্টই তোমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো 91 নম্বর কোশ্চেন, নিচের কোনগুলি নোবেল গ্যাস বলা হয়? নিচের কোনগুলিকে নোবেল গ্যাস বলা হয়? অপশন দেখো, অক্সিজেন ও হাইড্রোজেন, অক্সিজেন ও আর্গন, আর্গন ও নিয়ন, হাইড্রোজেন ও নিয়ন। দেখো আমাদের নোবেল গ্যাস কোনগুলো রয়েছে? নোবেল গ্যাস হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলো হচ্ছে নোবেল গ্যাস। তো দেখো এখানে আমাদের প্রথমে অক্সিজেন, অক্সিজেন তো নোবেল গ্যাস নয়, তাহলে অপশন এ হবে না, অপশন বিও হবে না। অপশন সিতে রয়েছে আর্গন এবং নিয়ন। হ্যাঁ, আর্গন এবং নিয়ন নোবেল গ্যাসের মধ্যে পড়ে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, এই নোবেল গ্যাস থেকে আর কি কি কোশ্চেন হতে পারে? এটা আমাদের পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলি 18 নম্বর গ্রুপে রয়েছে। আর এরা কি হয়? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, মানে রাসায়নিক
যদি প্রকৃতি আমরা বলি নোবেল গ্যাসের, সেটা হচ্ছে কি নিষ্ক্রিয়, এরা হয় বর্ণহীন এবং গন্ধহীন। নেক্সট কোশ্চেন দেখো 92 নম্বর কোশ্চেন, যখন তরলকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হয় তখন তার ঘনত্বের কিরূপ পরিবর্তন হবে। অর্থাৎ একটা তরলকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে, সেখান থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হলো, তখন তার ঘনত্বের কিরূপ পরিবর্তন হবে। দেখো, কোনো একটা তরলকে যখন আমরা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 60 ডিগ্রিতে নিয়ে যাবো, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করব, তখন তার কি হবে, আয়তনটা বৃদ্ধি পাবে। আর আয়তন বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে ঘনত্বটা কমে যাও। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে, অপশন সি। অর্থাৎ উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘনত্ব কি হবে, কমে যাবে। ঠিক আছে, তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, পৃথিবীতে একটি লোহার ভর হচ্ছে 12 কেজি, চাঁদে ওই বস্তুর ভর কত হবে। এখানে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে ভর, একটা ভার। ভর কাকে বলে, কোনো বস্তুর মধ্যে মোট যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটি হচ্ছে ওই বস্তুর ভর। আর ভার কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটা হচ্ছে কি ভার। তো ভরের ক্ষেত্রে মনে রাখবে যে ভর কখনো পরিবর্তন হয় না। ভর পৃথিবীর সব জায়গায়, পৃথিবীর বাইরে যেখানেই নিয়ে যাওয়া হোক না কেন কোনো বস্তুকে, ভরের কোনো রকম পরিবর্তন হয় না। তাহলে একটি লোহার ভর হয়েছে 12 কেজি, চাঁদে ওই বস্তুর ভর কত হবে, যেহেতু ভর কোনো জায়গায় পরিবর্তন হয় না, তাহলে অ্যান্সার কি হবে, 12 কেজিই হবে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হলো অপশন সি। নেক্সট নেক্সট কোশ্চেন দেখো 94 নম্বর কোশ্চেন, ফল পাকানোর জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়। অপশন দেখো, ইথিলিন, অ্যাসিটিলিন, মিথেন, পলিভিনাইল ক্লোরাইড। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ, ইথিলিন। ইথিলিনের সংকেতটা কি, ইথিলিনের সংকেত হচ্ছে C2H4, এটা তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো 95 নম্বর কোশ্চেন, একটি পেন্ডুলামের পর্যায়কাল নির্ভর করে। অপশন দেখো, অপশন এতে রয়েছে দৈর্ঘ্যের ওপর, অপশন বি ঘনত্বের ওপর, অপশন সি আকৃতির ওপর, অপশন ডি আয়তনের ওপর। সঠিক অ্যান্সার হবে অপশন এ, দৈর্ঘ্যের ওপর। পেন্ডুলামের পর্যায়কাল নির্ভর করে হচ্ছে পেন্ডুলামের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে। তো এখানে দেখো পেন্ডুলামের ক্ষেত্রে আরও দুটো গুরুত্বপূর্ণ যে কোশ্চেন হয়, একটা কি, একটা পেন্ডুলাম ঘড়িকে যদি আমরা পাহাড়ের ওপরে নিয়ে যাই বা খনির মধ্যে নিয়ে যাই, তাহলে তখন তার যে সময় তার কীরকম পরিবর্তন হয়। মনে রাখবে যে একটি পেন্ডুলাম ঘড়িকে যদি ভূপৃষ্ঠ থেকে পাহাড়ের ওপরে নিয়ে যাওয়া হয়, তাহলে ঘড়িটি পর্যায়কাল বেড়ে যায়, ফলে ঘড়িটি স্লো চলে বা ধীরে চলে। একই ঘটনা ঘটে যখন একটি পেন্ডুলাম ঘড়িকে খনির মধ্যে নিয়ে যাওয়া হয়, তখনও ঘড়িটি স্লো হয়ে যাবে, সঠিক টাইমের থেকে কম সময় দেবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে 96 নম্বর কোশ্চেন, ভলকানাইজেশন প্রক্রিয়ায় নিচের কোন দুটিকে উত্তপ্ত করা হয়। ভলকানাইজেশন পদ্ধতিতে বা ভলকানাইজেশন প্রক্রিয়ায় নিচের কোন দুটিকে উত্তপ্ত করা হয়। সঠিক অ্যান্সার হবে অপশন এ, রাবার এবং সালফার। ভলকানাইজেশনটা কি, রাবার এবং সালফারকে উত্তপ্ত করা হলে যে নতুন ধরনের রাবার তৈরি হয়, সেই পদ্ধতিটার নাম হচ্ছে ভলকানাইজেশন পদ্ধতি। রবার কি হয়, সাধারণ যে রবার রয়েছে সেটা শক্তিশালী নয়, তাই কোনো রকম বড় ধরনের পরিবর্তন হলে রবারটা কিন্তু পূর্ব অবস্থায় আর ফিরে আসতে পারে না। তাই এই সমস্যা সমাধানের জন্য রবারের সঙ্গে কী করা হয়, সালফার মেশানো হয়, যে নতুন ধরনের একটি রবার তৈরি করা হয়, যেটা কি হয়, যেটি মানে কোনো রকম পরিবর্তনের পরে পুনরায় আবার নিজের শেপে ফিরে আসতে পারে। এটি হচ্ছে ভলকানাইজেশন পদ্ধতি। নেক্সট কোশ্চেন 97 নম্বর কোশ্চেন, সালোক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ পাতা দ্বারা শোষিত শক্তির পরিমাণ কত। সালোক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ পাতার দ্বারা শোষিত শক্তির পরিমাণ কত, অর্থাৎ যে পরিমাণ সূর্যালোক পাতার ওপর পড়ে তার কত অংশ শুধুমাত্র সালোক সংশ্লেষের সময় শোষণ করে। সঠিক অ্যান্সার হবে অপশন এ, 1%। নেক্সট কোশ্চেন দেখো 98 নম্বর কোশ্চেন, ভিটামিন B12 অভাবে যে রোগ হয়। ভিটামিন B12 অভাবে যে রোগ হয়, সঠিক অ্যান্সার কী হবে, দেখো সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, পেনিসিয়াস অ্যানিমিয়া। ভিটামিন B12 অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়ার কোন অ্যানিমিয়াটি হয়, অ্যানিমিয়ার আবার অনেক ভাগ রয়েছে, তার মধ্যে যেটি হয় সেটি হচ্ছে পেনিসিয়াস অ্যানিমিয়া। এখানে আমরা মনে রাখবো যে ভিটামিন B12 রাসায়নিক নাম হচ্ছে কোবালামিন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চিন। তাছাড়া মনে রাখবো B12 বা ভিটামিন বি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। অ্যানিমিয়া বা রক্তাল্পতার যে রোগটা হয় সেটা মেনলি হচ্ছে কি রক্তের লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যাওয়াকে বোঝায়, বা রক্তশূন্যতাও বলা হয় অ্যানিমিয়া রোগকে। আর অ্যানিমিয়া যে রোগটি রয়েছে ভিটামিন B12 অভাবে হয়, এছাড়াও একটি খনিজ মৌলের অভাবে হয়, সেটি হচ্ছে লৌহ।
বা আয়রন। নেক্সট কোশ্চিন দেখো 99 নম্বর কোশ্চিন, ভিনিগার নিচের কোনটির লঘু দ্রবণ? ভিনিগার নিচের কোনটির লঘু দ্রবণ? ফর্মালডিহাইড, ফর্মালিক অ্যাসিড, ইথানল, অ্যাসিটিক অ্যাসিড। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অ্যাসিটিক অ্যাসিডের লঘু দ্রবণকে আমরা ভিনিগার বলি। ভিনিগার কী কাজে ব্যবহার করা হয়? রান্নার বিভিন্ন কাজে, যেমন আচার তৈরি, চাটনি তৈরিতে আমরা ব্যবহার করি। ভিনিগারের সংকেতটা মনে রাখতে হবে, ভিনিগারের সংকেত হচ্ছে CH3COOH। নেক্সট কোশ্চিন এবং আজকে শেষ কোশ্চিন, লাইসিন একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, এর কারণ কি? লাইসিন যে একটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, এর কারণ কি? প্রথমে দেখো কি বলছে, এটা খুবই বিরল, এটি সমস্ত প্রোটিনের গুরুত্বপূর্ণ উপাদান, এটি একটি উচ্চ পুষ্টি মান রয়েছে, এটি শরীরে তৈরি হয় না এবং খাবারের মাধ্যমে সরবরাহ করতে হয়। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন ডি, লাইসিন হচ্ছে এমন একটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড যেটা শরীরের মধ্যে তৈরি হয় না, এটা বাইরে থেকে খাবারের মাধ্যমে সংগ্রহ করতে হয়। তো এই ছিল আজকের 20টি কোশ্চেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।